কারো সর্বনাশ, কারো পৌষ মাস, আর কি বা বলার আছে বলুন। এই মুহূর্তে সর্বনাশ কাদের? উত্তরবঙ্গের সাধারণ মানুষের। শতাধিক মানুষ যাদের জীবনটা এক লহমায় ছিন্ন ভিন্ন হয়ে গেছে, বীভৎস প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন যারা হয়েছিলেন, মাথার ওপর থেকে যাদের ছাদ চলে গেছে এবং এই মুহূর্তে প্রতিনিয়ত অনিশ্চয়তার সঙ্গে যাদের লড়াই করতে হচ্ছে। আর পৌষ মাস কাদের? কেন, রাজনৈতিক নেতাদের। আরে পৌষ মাসের কথা ছেড়ে দিন, এই চৈত্র মাসে যখন পারদ ক্রমাগত চড়ছে গরমের এবং তারই সঙ্গে রাজনীতিরও বটে, তখন এই মুহূর্তে দাঁড়িয়ে এইরকম একটা ট্র্যাজেডি, এইরকম ভয়াবহ একটা প্রাকৃতিক বিপর্যয় রাজনৈতিক নেতা নেত্রীদের জন্য একেবারে এক গ্লাস বরফ ঠান্ডা জলের মতো, এবং সেই গ্লাসের জলটা পুরোটা গিলে ফেলতে হবে, একটা বিন্দু নষ্ট করা যাবে না, প্রত্যেকটা বিন্দু পান করে নিতে হবে। কেন? তার কারণ এই সমস্ত কথাগুলো শুনতে আপনার খারাপ লাগতে পারে, বলতে আমার লজ্জা হতে পারে, কিন্তু রাজনীতির হিসেবটা খুব পরিষ্কার। নেভার লেট আ ট্র্যাজেডি গো টু ওয়েস্ট। আর তাও এইরকম একটা ট্র্যাজেডি, এইরকম একটা সময় যেখানে সামনেই একদম নির্বাচন রয়েছে, সেখানে এইরকম একটা ঘটনাকে জাস্ট ভেসে যেতে দেওয়া যায়? এইরকম একটা ঘটনায় শুধুমাত্র মানুষের পাশে দাঁড়িয়ে সাহায্য করে সেটাকে কি চলে যেতে দেওয়া যায়? সেটা করা হলে সে তো নিখাদ অপদার্থতা। আর একদম ভোটের মুখে যে সমস্ত জায়গায় ঘটনাগুলো ঘটেছে, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, সেখানে একদম লোকসভা নির্বাচনের প্রথম ফেজে নির্বাচন রয়েছে, মানে আর 17-18 দিন বাদে সেখানে ভোট। এইরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে এই যে একটা বিপর্যয়ের ঘটনা ঘটেছে, এটা বড় ভালো সময়, জানেন তো? না, সাধারণ মানুষের জন্য নয়, রাজনৈতিক নেতা নেত্রীদের জন্য। এই মুহূর্তে এমসিসি বা মডেল কোড অফ কন্ডাক্ট চলছে, অর্থাৎ আদর্শ আচরণ বিধি। অর্থাৎ এমন কোনো ঘোষণা করা যাবে না যার মাধ্যমে ভোট প্রভাবিত হতে পারে। তাই ক্ষতিপূরণের ঘোষণা, প্রতিশ্রুতি দেওয়া যে আমরা পাশে থাকবো, তোমাদের সব করে দেবো, এ সমস্ত কথা এখন বলা যাবে না। কিন্তু কি বলুন তো, ওই যে তুমিও বোঝো আমিও বুঝি, বুঝেও বুঝি না, তুমিও বলো আমিও বলি, তবে সোজা সুজি না, এই সমস্ত কথাবার্তা যদি বলা হয় এদিক থেকে ওদিক থেকে ঘুরিয়ে, তাহলে কিন্তু খাতায় কলমে কারোর কোনো দোষ নেই, কারণ গ্রে এরিয়া রয়েছে, আর গ্রে এরিয়াতেই এই সমস্ত জিনিসপত্র ফ্লারিশ করে। সেরকম কথাবার্তা অলরেডি আসা শুরুও হয়ে গেছে। আপনারা জানেন, সর্বপ্রথম ঘটনাস্থলে যিনি পৌঁছেছেন তিনি হচ্ছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার উত্তরবঙ্গে তার অলরেডি এই সপ্তাহে যাওয়ার কথা ছিল বৃহস্পতিবার, তার আগে 3টে দিন তিনি পেয়ে গেলেন। এই যে পৌঁছে গেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেখান থেকে এখন তার ওঠার খুব একটা ইচ্ছে আছে বলে মনে হয় না। ভালোই হলো, 3টে দিন মুখ্যমন্ত্রী হিসেবে তিনি থেকে যাবেন, তারপর বৃহস্পতিবার থেকে সুইচ করে দলনেত্রী হিসেবে আরও 3টে দিন থেকে যাবেন, একেবারে গোটা সপ্তাহটাই মোটামুটি কাটিয়ে দিতে পারবেন। তারই সঙ্গে এই মুহূর্তে তার কাছে ফার্স্ট মুভার অ্যাডভান্টেজ রয়েছে। যদিও বিরোধীরা, বিজেপির তরফ থেকে বিশেষ করে কটাক্ষ করা হচ্ছে যে এত তাড়াতাড়ি তিনি কেন পৌঁছে গেলেন, ও ভোটের জন্যই গেছেন, ভোট না থাকলে মোটেই তিনি আসতেন না, বুঝলে না দাদা, সবটাই ড্রামা। কিন্তু তারপরেও যেটা বললাম যে মুখ্যমন্ত্রীর কাছে ডেফিনেটলি ফার্স্ট মুভার অ্যাডভান্টেজ রয়েছে। তিনি রবিবার রাতেই একদম পৌঁছে গিয়েছিলেন, এবং শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা, তিনি প্রায় মুখ্যমন্ত্রীর 13 ঘন্টা পরে ঘটনাস্থলে পৌঁছেছেন। এবং শুভেন্দু অধিকারীকে যখন প্রশ্ন করা হয় যে আপনার আসতে এত দেরি হলো, কিন্তু মুখ্যমন্ত্রী যে এত তাড়াতাড়ি পৌঁছে গেলেন, কি ব্যাপার? শুভেন্দু অধিকারী উত্তর দিয়েছেন যে নির্বাচনী বন্ডে অনেক টাকা পেয়েছে তৃণমূল কংগ্রেস, ওদের চার্টার্ড ফ্লাইট আছে, সেসবে করে ভোর রাতে মাঝরাতে যখন খুশি তারা পৌঁছে যেতে পারে। আমি শুধু তৃণমূল আর মুখ্যমন্ত্রীকে একটাই কথা বলতে চাই, মাল নদীতে যখন হরপা বান এসেছিল তখন যদি এই তৎপরতা দেখতে পেতাম, তাহলে বলতাম যে মুখ্যমন্ত্রী রাজধর্ম পালন করছেন, ভোট ধর্ম নয়। দেখুন, নির্বাচনী বন্ডে বিজেপির থেকে বেশি টাকা কেউ পেয়েছে বলে তো জানা নেই, তো চার্টার্ড ফ্লাইট তাদের আছে কি নেই সেই প্রশ্ন উঠতেই পারে। কিন্তু তাও শুভেন্দু অধিকারী যে পন্থা অবলম্বন করেছেন উত্তর দেবার, সেটা বেশ ভালোই। আবার উল্টো দিক থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও কিন্তু ময়দানে নেমে পড়েছেন, তিনি আবার উল্টো দিক থেকে প্রশ্ন করছেন। একদিকে যখন বিজেপির তরফ থেকে কটাক্ষ করা হচ্ছে যে মুখ্যমন্ত্রী কেন রাতে পৌঁছালেন, শুভেন্দু অধিকারী প্রশ্ন করছেন যে অত রাতে মুখ্যমন্ত্রী গিয়ে করবেনটা কি, ওনার কাজটা কি ছিল? এই যে ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলা, যারা আহত হয়েছেন তাদের পরিবারের সঙ্গে দেখা করা, হাসপাতালে যাওয়া, এ সমস্ত তো তিনি পরের দিন সকালেও করতে পারতেন, যেমনটা রাজ্যপাল করেছেন। অত রাতে ওনার যাওয়ার দরকারটা কি ছিল? একথা যখন বিজেপি বলছে, তখন উল্টো দিক থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করছেন যে মুখ্যমন্ত্রী এত দূরে থেকে ওখানে পৌঁছে যেতে পারলেন তাড়াতাড়ি, আর তুলনামূলক কাছে থাকা বিজেপির নেতারা কেন পৌঁছাতে পারলেন না? সুকান্ত মজুমদার, বিজেপির রাজ্য সভাপতি, তিনি তো তুলনামূলক কাছে থাকেন, বালুরঘাটের সাংসদ তিনি কেন পৌঁছালেন না? 2019-এ এই সমস্ত জেলাগুলো থেকে বিজেপিকে ভোট দেওয়া হয়েছে, জেতানো হয়েছে, তারপরেও বিজেপির নেতারা কেন ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করতে তাড়াতাড়ি পৌঁছাতে পারলেন না? সুকান্ত মজুমদার কেন এখনো পর্যন্ত পৌঁছাতে পারেননি?
তারই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে মুখ্যমন্ত্রী যদি ফুটেজ খেতে গিয়ে থাকেন তাহলে প্রধানমন্ত্রী শুধু টুইট করে থেমে গেলেন কেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করছেন যে প্রধানমন্ত্রী এলেন না কেন, প্রধানমন্ত্রী শুধু টুইট করলেন কেন। প্রধানমন্ত্রীকে তো এর আগে আমরা অনেক জায়গায় যেতে দেখেছি, তিনি জঙ্গল সাফারিতে যান, তিনি ভুটান সফরে যান, ছবি তুলতে ভালোবাসেন, তাহলে এখানে এলেন না কেন। দেখুন, প্রধানমন্ত্রীরও কিন্তু উত্তরবঙ্গে আসার কথা আছে। কবে বলুন তো? সারপ্রাইজ সারপ্রাইজ, বৃহস্পতিবার। একই দিনে যেদিন উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রীর সভা, সেই একই দিনে কিন্তু প্রধানমন্ত্রীরও সভা রয়েছে। ইট ওয়াজ সাপোজ টু বি আ ক্ল্যাশ। এবার এই যে এখন বলা হচ্ছে এই ঘটনার পরে প্রধানমন্ত্রী এলেন না কেন, প্রধানমন্ত্রীর পক্ষে এই মুহূর্তে হুট করে যেখানে সেখানে চলে যাওয়াটা বেশ একটু কঠিন ব্যাপার। কারণ তিনি নির্বাচনী প্রচারে রয়েছেন, বিভিন্ন জায়গায় তাকে যেতে হচ্ছে, আর বিভিন্ন রাজ্যের বিজেপি এই মুহূর্তে মোদি ভরসে বসে রয়েছেন। অতএব এই মুহূর্তে তিনি হুট করে চলে আসবেন পশ্চিমবঙ্গে, সেটা একটু কঠিন বিষয়। এখানে কিন্তু হেভি লিফটিংটা বঙ্গ বিজেপি নেতৃত্বকেই করতে হবে। আরো বিশেষ করে এই যে জেলাগুলো অর্থাৎ আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি, এগুলো তো বিজেপির ঘাঁটি বলে পরিচিত। এই সমস্ত আসনগুলোতে বিজেপি লোকসভা নির্বাচনে জিতবে, এর একটা প্রচন্ড আত্মবিশ্বাস বিজেপির মধ্যে ছিল, এখনো পর্যন্ত আছে। এতটাই কনফিডেন্ট বা ওভার কনফিডেন্ট যে বিজেপির নেতা দিলীপ ঘোষকে যখন এই নিয়ে প্রশ্ন করা হচ্ছে, তিনি বলছেন বিজেপির ঝড়ে সব লণ্ডভণ্ড হয়ে যাচ্ছে। মানে এই রকম একটা প্রাকৃতিক বিপর্যয় যেখানে এতগুলো মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন, এতগুলো মানুষের জীবন বিপন্ন, সেখানে দিলীপ ঘোষকে সেই প্রাকৃতিক বিপর্যয় নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলছেন ওই দিক থেকেই তো ভোটটা শুরু হচ্ছে, বিজেপির ঝড়ও শুরু হচ্ছে, বিজেপির ঝড়েই সব লণ্ডভণ্ড হয়ে গেছে। মানে দিলীপ ঘোষ এতদিন যা সমস্ত বিতর্কিত মন্তব্য করেছেন, গরুর দুধে সোনার মতো, বা যেসব অসংবেদনশীল মন্তব্য করেছেন, তার মধ্যে ডেফিনেটলি টপ 5-এ এই মন্তব্যটাও ঢুকে যাবে। যাই হোক, এই নিয়ে রাজনীতি যখন শুরু হয়েই গেছে, আপনার পেটেও নিশ্চয়ই সেই প্রশ্নটা কিলবিল করছে যে এর কোনো প্রভাব আদৌ ভোটের ওপর পড়বে কিনা, কোনো দিক থেকে কোনো দিকে ভোট এদিক ওদিক টানাটানি করা যাবে কিনা। দেখুন, একটা ঘটনার প্রভাব কিভাবে ভোটের ওপর পড়তে পারে তার উদাহরণ আমরা এর আগে দেখেছি পুলবামার ক্ষেত্রে বা রাম মন্দিরের ক্ষেত্রে। এখানে এই ঘটনার প্রভাব ভোটের ওপর পড়বে কিনা সেইটা যদি আপনাকে বুঝতে হয়, তাহলে দুটো প্রশ্নের উত্তর খুঁজতে হবে। এক হচ্ছে কতটা ড্যামেজ হয়েছে, ক্ষয়ক্ষতির পরিমাণ কতটা বেশি, মানুষ কতটা অসহায় সেখানে এই মুহূর্তে, এবং তার সঙ্গে দ্বিতীয় প্রশ্নের উত্তর হচ্ছে কে কিভাবে কোন দিকে এই মুহূর্তে বিষয়টাকে ঘোরানোর চেষ্টা করবেন। দেখুন, এই মুহূর্তে এটা না বলার কোনো উপায় নেই যে যেহেতু প্রশাসন মানুষের পাশে দাঁড়াচ্ছে, প্রশাসন মানুষকে এই মুহূর্তে সাহায্য করছে বা কাজ করছে তাদের জন্য, তাই ডেফিনেটলি এখানে মুখ্যমন্ত্রী মুখে কিছু না বললেও দলনেত্রীর কিন্তু একটা আনডিউ অ্যাডভান্টেজ রয়েছে, কারণ তিনিই মুখ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর আন্ডারেই কিন্তু প্রশাসন কাজকর্ম করছে। এবং তারই সঙ্গে মুখ্যমন্ত্রী বা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে মুখে কিছু না বললেও আমরা সব ঠিক করে দেবো, টাকা পয়সা নিশ্চয়ই দেওয়া হবে, সব রকম সাহায্য করা হবে, বাড়ি টাড়ি তৈরি করে দেওয়া হবে, এরকম কথা চারদিক থেকে কিন্তু গুনগুন করে শুরু হয়ে গেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু ময়দানে গেছেন এবং সেখানে তিনিও কিন্তু বলতে শুরু করে দিয়েছেন যে বিজেপি উত্তরবঙ্গে বিন্দুমাত্র কোনো উন্নয়ন করেনি, তাই আজ মানুষের এতটা অসহায় অবস্থা। তিনি বলেছেন যে বিজেপির নেতারা তাড়াতাড়ি ক্ষতিগ্রস্ত মানুষের কাছে এসে পৌঁছাননি, কারণ বিজেপির নেতাদের কাছে মানুষের প্রাণের কোনো দাম নেই, কিন্তু আমাদের কাছে প্রত্যেকটা মানুষের প্রাণ মণিমুক্তের মতো। এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায় একথাও বলেছেন যে এখানকার মানুষ অর্থাৎ উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ির মানুষ যদি বিজেপিকেও ভোট দেন, তারপরেও আমরা সবসময় মানুষের পাশে থাকবো, মানুষের সেবা করব। এই মুহূর্তে সব কিছু দেখার পরে যদি কোনো উপমার কথা বলতে হয়, তাহলে শকুনের কথা বলতে হবে। ওই যারা ধুঁকছেন তাদের ওপরে শকুনগুলো চক্কর কাটছে একটা সুযোগ পাওয়ার আশায়। শেষ কয়েক বছর ধরে উত্তরবঙ্গে বিজেপি যেভাবে উঠে এসেছে, নিজের জায়গা যেভাবে তৈরি করেছে, ডেফিনেটলি বিজেপির কনফিডেন্ট থাকা দরকার, কিন্তু ওভার কনফিডেন্ট হওয়া উচিত নয়। দেখুন, এই মুহূর্তে আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি এই যে তিনটে আসন রয়েছে, এর মধ্যে একটা আসনে ভোটের পার্থক্য এতটাই বেশি যে সেখানে তৃণমূল কংগ্রেস খুব একটা কিছু চাইলেও করতে পারবে বলে মনে হয় না। বাকি দুটো জায়গায় কিন্তু তৃণমূল কংগ্রেস মরিয়া চেষ্টা করলেও করতে পারে। তবে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আবারও সেই প্রশ্নটা উঠে আসবে যে একদম ভোটের মুখে, এত তাড়াতাড়ি ভোট রয়েছে, এত কম সময় বাকি রয়েছে, এখন এসে মানুষের ভোটিং প্যাটার্ন চেঞ্জ করা কিংবা তাদের কোর ভোটিং প্রিন্সিপাল চেঞ্জ করা, সেটা কি আদৌ সম্ভব? এগুলোও অবশ্যই ফ্যাক্টর হবে। সেই আবারও ফিরে যেতে হবে আমাদের একদম প্রথমেই যেটার কথা বললাম, যে মানুষ এই মুহূর্তে কতটা অসহায়, কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, এবং সেই অসহায় মানুষ এই মুহূর্তে কাদের বিশ্বাস করছেন। সেভাবে দেখতে গেলে একদিক দিয়ে এটা বিশ্বাসের বিষয়, আর আরেক দিক দিয়ে এটা বিশ্বাসকে নিয়ে ছেলে খেলাও বটে। আমি জানি আমি এই যে তিনটে আসনের কথা বললাম, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এর মধ্যে কোন আসনে পার্থক্য এতটাই বেশি যে তৃণমূল কংগ্রেস কিছু করতে পারবে না, আর কোন দুটোতে তৃণমূল কংগ্রেস মরিয়া চেষ্টা করবে, সেটা নিশ্চয়ই আপনারা জানতে চাইছেন। আমি চাই আপনারা একটা এডুকেটেড গেস করুন যে কোনটা কোন আসন, এবং সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন।
একদম শেষে বলি, এই মুহূর্তে মানুষ অসহায়, কিন্তু এই মুহূর্তে সামনে ভোট। এই মুহূর্তে মানুষের কাছে খাবার, জল, এই সমস্ত কিছুর সংস্থান নেই, কিন্তু সেই মুহূর্তেও তারা কিন্তু ভোটার। সামনে রয়েছে ভোট। মানুষ এই মুহূর্তে চিন্তিত, তারা ভীত, আর সেই জন্যেই রাজনীতির পথ প্রশস্ত, কারণ সামনে আছে ভোট। দেখুন, একটা কোনো প্রাকৃতিক বিপর্যয় হলে সেটাকে বলা হয় অ্যাক্ট অফ গড, কারণ সেখানে মানুষের কোনো হাত থাকে না, মানুষের খুব একটা কিছু করার থাকে না। আর এই বিপর্যয় হয়ে যাওয়ার পরে মানুষের অসহায়তা নিয়ে যেটা করা হয় সেটা হলো রাজনীতি, বলা যেতে পারে অ্যাক্ট অফ ফ্রড। সেখানেও মানুষের খুব একটা কিছু হাত থাকে না, সাধারণ মানুষের কিছু করার থাকে না। সাধারণ মানুষ বুঝতে সবই পারেন, কিন্তু ওই যে এই মুহূর্তে সে অসহায়। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। পরের দিন আবার দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।